বাংলার মাটিতে বাঙালি কন্যাদের যারা বাঙ্গালওয়ালি মাল, বাঙ্গালওয়ালি সিল টুটালি, ঠিক আছে, রাঁড় কোলে নিয়ে নাচানো নড়ানো, এগুলো মনে করে তাদের ফ্যামিলি কন্যাশ্রী পাবে পশ্চিমবঙ্গে। বাঙালি পুরুষটা কি ধ্বজ হয়ে গেছে সব? এটা তো আসলে বিজেপি বলে দিল বাঙালি পুরুষ ধ্বজ, তোরা কী করবি? তারা বাদ দেয়নি এখনও। একটা কথা মাথায় রাখতে হবে, সে উইথড্র করেছে, বিজেপি যে তড়িঘড়ি করে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের রিসার্চে কিছু খামতি ছিল, এই দিকটা আমাদের জানা ছিল না, সবই জানা ছিল, ওই জন্যই ক্যান্ডিডেট যা হোক, তবু পাবলিককে অন্তত, কারণ বাঙালিরা কী মনে করে, আমি তো এক করে একটা হিন্দু মুসলিম ঘটি বাঙালি কদিন শান্তনু ঠাকুর বলছে যে ঘটিরা বাঙালদের জন্য ঘটিদের কোনো আবেগ নেই। আমি একটা ঘটি পরিবারের ছেলে। আজকে পূর্ববঙ্গ থেকে যে নিপীড়িত হিন্দু বাঙালি যারা উদ্বাস্তু যারা এসেছে, তারা আমাদের রক্তের রক্ত, আমাদের স্বজাতি, আমাদের ভাই বোন। এই কথাটা বলতে পারলো? আজকে দেখো আসামে পূর্ববঙ্গে হিন্দু উদ্বাস্তুদের কী অবস্থা করেছে। ওখানে 12 লাখ হিন্দু বাঙালি সেখানে এনআরসি থেকে বাদ, ডিভোটার হয়ে ঘুরে বেড়াচ্ছে, ডিটেনশন ক্যাম্পে বসে আছে, শিকলি দিয়ে জেলে রেখে দিয়েছে। কি শেখাচ্ছে, কি বোঝাচ্ছে? এবং এই যে জাতির মধ্যে যে বিভাজনকারী যে এই কথাগুলো, লাস্ট একটা কথা বলি, তুমি ওই যে যেহেতু ওই প্রসঙ্গটি উঠে এলো, আমরা আরেকটু রিসার্চ করলাম। সিপিএমও এই দোষ করেছে আগে, এবং সুহাসিনী আলী ঠিক ব্যারাকপুর থেকে দাঁড় করিয়েছে, কানপুরের মেয়ে দাঁড়িয়েছে ব্যারাকপুরে, ঠিক আছে, সেও বোঝে, সকলে ইকুয়েশন বোঝে। আমার কথাটা হচ্ছে সেটা অন্য কোনো রাজ্যে হয়। সিপিএম এখন দেখবে সব দাঁড় করাবে না, কেন বলো তো? সিপিএম কোনো মধু নেই, কেন্দ্রীয় সরকারেও নেই, রাজ্য সরকারে নেই, কোনো মধু নেই, ফলে ওটা এখন ফুল বাঙালি পার্টি হয়ে গেছে। যারা মধুর জন্য সব এসছিল সব ভেঙে গেছে, আর যেগুলো তৃণমূলে ভেঙেছে এগুলো নামেই তৃণমূল, এগুলো ভোট হয়তো তৃণমূলের যে এইসব যে হিন্দি সেল না পিন্ডি সেল কি আছে, এদের পদাধিকারীগুলো যে তৃণমূলকে ভোট দেয় কিনা আমার সন্দেহ আছে। তো দেশওয়ালি পার্টি আছে তাদের, একদম তাদের দেশওয়ালি পার্টি আছে, বাঙালি লোক একদম এই কর দেগা ওই কর দেগা, একবার আনে দো। আমার মনে আছে তৃণমূল করা সব বাঙালি লোক 2021 সালে সেই চোখে তাদের চোখ মুখ চকচক করে, সবসময় তো যখন তাদের পার্টির পরিসরে রয়েছে কিছু বাঙালি রয়েছে এটা দেখাচ্ছে না, কিন্তু অন্য সময় সাধারণ বাঙালির সঙ্গে যখন কথা বলছে, দুসরা মেকে বাদ দেখ লেগা, তাদের দেশওয়ালি পার্টি আসছে, তখন বাঙালিগুলো একদম টাইট দিয়ে দেওয়া যাবে। এই যে ভয়ঙ্কর যে এই অবস্থাটা, কংগ্রেস নাফিসা আলীকে দাঁড় করিয়েছিল আমার মনে পড়ে দক্ষিণ কলকাতায়, কোনো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গের সাথে। যাই হোক, কংগ্রেস আর সিপিএমের উদাহরণগুলো একটু পুরনো, অর্থাৎ এই রোগটিও পুরনো। অর্থাৎ তখন এই ব্যারাকপুর আর এই কলকাতা এইসব জায়গা খেয়ে নিয়েছিল, এখন এই বাকি এইসব বিভিন্ন জায়গা খেয়ে নিচ্ছে। তুমি দেখো পানাগড় যে শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল, সেখানে বাঙালি গুটিয়ে গেছে। সেখানে সেলের খাস জমিতে লাল শাক চাষ করছে, আমি দেখে এসেছি, বিহার থেকে এসে চাষি হয়ে গেছে। কখনো ভেবেছে ইস্পাত প্রকল্পের জমিতে এসব ভূমিপুত্র হয়ে যাবে? গেছে, চাষ করছে, আর ভূমিপুত্র কে? তুমি আমি ভূমিপুত্র মনে করো পশ্চিমবঙ্গের? এই লালিবাব লাগালেই ভূমিপুত্র পশ্চিমবঙ্গের, তুমি আমি তো বলে দেবে বাংলাদেশি। কাগজ দেখো, এখন আবার চাইছে যে আগের সব কুমিল্লা কলেজ থেকে পাশ করেছে কিনা, তোমার বরিশাল থেকে স্কুলে পাশ করেছে কিনা, সব কাগজ ফাগজ আছে। হ্যাঁ, খুব তো সাংবাদিকতা করছো, আছে না না, পরিষ্কার। এখানে একটা অন্য প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পরিষ্কার বলেছে এবং চেষ্টা করেছেন অমিত শাহ বোঝাবার, সমস্ত দল মত নির্বিশেষে একটা বোঝাবার প্রয়াস কালকেই এক্সক্লুসিভলি করেছেন, এবং তিনি পরিষ্কার বলেছেন এই আইন নাগরিকত্ব নেওয়ার নয়, এবং এনআরসি আসামের ক্ষেত্রে হয়েছে, এটা সিএএ পর্যায়ে রয়েছে। আচ্ছা শোনো, অমিত শাহর ডায়ালগ অপ্রাসঙ্গিক, নরেন্দ্র মোদীর ডায়ালগ অপ্রাসঙ্গিক, আর এদের এইখানে যেগুলো সেলস ম্যানেজার আছে যেগুলো, এগুলো তো শান্তনু ঠাকুর, তারপরে কি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এগুলো একদমই অপ্রাসঙ্গিক, এদের জিজ্ঞেসও করা হয় না। হ্যাঁ, তোর কাজ হচ্ছে বিস্কুট বিক্রি করা, বিস্কুটের ভেতরে কি আছে, ফ্যাট আছে না কার্বোহাইড্রেট আছে না চিনি কত আছে, এসব দিয়ে তোর কি? তুই মাস মাইনে পাস বিস্কুট বিক্রি করতে।
একমাত্র জিনিস যেটা প্রাসঙ্গিক সেটা হলো ভারত সরকারের পাশ করা যে সিএ রুলস, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে আছে। আসুন দেখে নি, ঠিক আছে? কিন্তু মুখের কথা তো হবে না কোনো ডায়ালগ। কি বললে? যে এটা নাগরিকত্ব দেওয়ার আইন নেওয়ার নয়, ঠিক আছে? প্রথমে বলি যে এটাই যে নাগরিকত্ব অ্যাপ্লাই করার চেষ্টা করছে সে কে, এটা বোঝা দরকার। কে কে আবেদন করবে, কে আবেদন করতে চাইবে এতে? যার মনের মধ্যে একখানা বিজেপি এই ভয় ঢুকিয়ে দিতে সমর্থ হয়েছে যে তুমি ভারতের নাগরিক না। এখানে 47 সাল থেকে কংগ্রেস ছিল, তুমি ভারতের নাগরিক ছিলে। তারপরে বামফ্রন্ট এসেছিল, তুমি নাগরিক ছিলে। তারপরে তৃণমূল এলো, তুমি নাগরিক ছিলে। কিন্তু তারপরে যখন তৃণমূল কাছে দ্বিতীয়বার বামেরা হেলে গেল, তখন বিজেপি যেটু স্পেস পেল বিরোধী জায়গায় ঢোকার, তখন থেকে তুমি বুঝতে শুরু করলে যে তুমি নাকি নাগরিক না। আমি একজন পশ্চিমবঙ্গের ঘটি, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডটা খুব ইউজফুল নয়, তার কারণটা হচ্ছে যে বলে দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়েও আবার অনেকটা জিনিস বোঝানো যায়। আমার ঠাকুরদার বাবারও কলেজ সার্টিফিকেট আছে। আমাদের কাছে নবাবী আমলের দলিল আছে, কোম্পানি ফম্পানি না, তখন ইংরেজি চলতো না, ঠিক আছে? পাঞ্জা ছাপ। এবং মানে বুঝতেই পারছো তার কারণটা কি? আমি সমাজে যেভাবে শ্রেণীবিন্যাস করা হয় তার মধ্যে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর, আমার মায়ের সময় থেকে হাসপাতালে ডেলিভারি হয়েছে, আমার একাধিক পুরুষ কলেজে আছে, মানে অথচ আমার প্রপার্টি আছে কয়েক পুরুষ ধরে, অর্থাৎ আমাদের ডকুমেন্টেশন টাইট। কিন্তু এবার তুমি এটাকেই উল্টে করে ফেলো, একটা ঘটি যে শ্রেণীগতভাবে অনেক দুর্বল, অর্থনৈতিকভাবে আমি বলছি, যে এবং তার সঙ্গে একটা বর্ণের প্রশ্ন চলে আসে। কারণ আমরা জানি যে অর্থনৈতিক শ্রেণীর সঙ্গে সামাজিক অবস্থানেরও একটা সম্পর্ক রয়েছে। যে এসসি বা যে ওবিসি তার অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুমি যদি গ্রামাঞ্চলে হও তোমার এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকে পশ্চিমবঙ্গে অনেকে গত 10 বছর 20 বছর তাতে কলেজে ঢুকছে, স্কুলে ঢুকেছে, সেদের পরিবারে কেউ স্কুল কলেজের গণ্ডি পেরোয়নি। আমি একটা সেদিন ভিডিও দেখলাম, কি সুন্দর লাগলো ভিডিওটা। একটা মেয়ে, তার বয়স কত, হয়তো 18-19 হবে, 17-18-19। সে খুব একটা অনাবিল আনন্দে, তার বাবা ওই আর কি একটা চৌকি মতোতে শুয়েছিল, মা এমনি বসে আছে, এবং তার পরিবেশ থেকে বোঝা যাচ্ছে যে আর্থসামাজিকভাবে খুবই দুর্বল। সেটা অদ্ভুত অনাবিল আনন্দে বলল যে বাবা তোমার মেয়ে কলেজে যাচ্ছে, মানে কলেজ শুরু করতে যাচ্ছে। এবং বোঝা গেল যে বাবা মা তাদের হয়তো স্কুল কলেজ ছাড়াও স্কুলের গণ্ডিটাও খুব একটা কিছু নেই। এটা বাংলার বাস্তবতা, এটাই বাংলার বাস্তবতা না, হচ্ছে, আগে ছিল না। এবার শ্রেণীগতভাবে সে এরকম, তার ঘরে তার জন্ম হয়েছে, অর্থাৎ সেই কাগজ নেই। ভাগ চাষি বা ভূমিহীন পরিবার এত বেশি যে তার কোথাও জমির পর্চায় তার নাম একদম, সে 77-এর পরে অপারেশন বর্গা, তারপরে তার নাম হয়েছে। তাহলে সেই ঘটি, আমি এখন পূর্ববঙ্গীদের কথা বলছি না, সেই ঘটি তার কাছে কিন্তু আধার কার্ড আছে, তার কাছে কিন্তু ভোটার কার্ড আছে, তার কাছে কিন্তু রেশন কার্ড আছে। আচ্ছা, বিজেপি যাদের বোঝাচ্ছে যে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু যারা, যে তুমি নাগরিক নও, তাদের কাছেও আধার কার্ড আছে, তাদের কাছেও ভোটার কার্ড আছে, তাদের কাছেও রেশন কার্ড আছে। এরা যদি নাগরিক না হয় তাহলে এই ঘটি নাগরিক হলো কি করে? মানে একে বেনাগরিক বলা মানে এই ঘটিগুলো তাহলে তখন কি হলো? সে কে? সে কিসের ভিত্তিতে? এক, এবার পূর্ববঙ্গের যারা এসছেন তাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন, একদম তাই, পোর্টাল অনলাইন অ্যাপ্লিকেশানে প্রথম যেটা PR ঠাকুরের সময় থেকে
তারা বারবার বলেছেন আমাদের নিঃশর্তে নাগরিকত্ব চাই। ফার্স্ট শিডিউল এ জমা দিতেই হবে। কেন জমা দিতেই হবে কোথায় বলে? কারণ আমি দেখলাম শান্তনু ঠাকুর ইত্যাদি অনেক মিথ্যে কথা ছড়াচ্ছে যে অপশনাল বলে। আমরা যদি পাতা 3টা দেখি, এই হচ্ছে তার রুলস, তার 3 নম্বর পাতার 3 নম্বর পয়েন্ট। এভরি অ্যাপ্লিকেশন আন্ডার দিস রুল made under this rule shall be accompanied by a copy of any one of the documents specified in Schedule A, or নয়, অপশনাল নয়, শিডিউল এ, শিডিউল 1A, এই যে 1A কি বাংলাদেশের, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, আমি বাংলাদেশটাই বলছি, এটাই প্রাসঙ্গিক, ইস্যু করা পাসপোর্ট, ঠিক আছে, এডুকেশনাল সার্টিফিকেট, গভর্নমেন্টের আইডেন্টিটি ডকুমেন্ট, সব বাংলাদেশের, বাংলাদেশের লাইসেন্স, বাংলাদেশের ল্যান্ড রেকর্ড ইত্যাদি ইত্যাদি, এরকম সব মানে ওখানকার ডকুমেন্ট। ওকে, এবার কথাটা হচ্ছে যে রাতের অন্ধকারে ভয় পেয়ে এক কাপড়ে চলে এসছে, তার কাছে এগুলো কী আছে? এটা কিন্তু ম্যান্ডেটারি, অপশনাল বলে কিছু নেই। এবং এখানে কোথাও এই মতুয়া মহাসংঘের তলায় শান্তনু ঠাকুরের সই দেওয়া এরকম কোনো ডকুমেন্টের কথা 1A-তে বলা নেই। ওকে, আমি তো শান্তনু ঠাকুরকে একটা স্পষ্ট কথা বলছি, একদম স্পষ্ট হয়ে যাক। আপনি শুধু এই সিএ রুলসের পুরোটা বাংলা তর্জমা করে একবার ঠাকুরনগরে পড়ুন, ব্যাস। এত তো বোঝানোর কোনো বিষয় নেই, বাংলা বুঝতে পারে মানুষ। ইংরেজি এখানে শক্ত শক্ত কথা আছে, বাংলা বুঝতে পারে। অর্থাৎ নিঃশর্ত নয় এমন ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, অধিকাংশের কাছে নেই, ঠিক আছে। আবার কার কাছে থাকবে? যে চাপের মধ্যে আসেনি, অর্থাৎ যার জন্য করা হচ্ছে তার কাছে নেই। 2, তোমাকে ডিক্লেয়ার করতে হবে যে তুমি ভারতীয় নও। বলা হলো না নাগরিকত্ব দেবার কারার নয়, তোমাকে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব নিজে তুমি কেড়ে নেবে, সরকার কাটবে না, অ্যাপ্লিকেশন করার মাধ্যমে তুমি নিজে কাটবে। অ্যাফিডেভিট দিতে হবে, আই সান ডটার অফ এই resident of A solemnly declare and affirm that I am a আফগান বাংলাদেশি পাকিস্তানি ন্যাশনাল, অর্থাৎ আমি একজন আফগান অথবা পাকিস্তানি অথবা বাংলাদেশি নাগরিক বিলঙ্গিং টু হিন্দু, শিখ, বুদ্ধ ইন দ্যাট কান্ট্রি অ্যান্ড কন্টিনিউ টু বিলং টু দিস কমিউনিটি, ডেট অফ সাবমিশন, এলিজিবিলিটি সার্টিফিকেট, ঠিক আছে, আমি নিজেই কাটতে হবে আমাকে। এবং তুমি একটা জিনিস ভেবে দেখো, অনেকের কাছে মনে হবে যে এটা আমি এই ডিক্লারেশনটা দিলাম, সেই মুহূর্তে আমি নিজেকে বেনাগরিক অন অ্যাফিডেভিট বলছি, দিয়ে অ্যাপ্লিকেশন যে দেবো সেটা গৃহীত হয়ে যাবে, গ্রান্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। সেখানে বলা আছে 3 লেভেলে ভেরিফাই করা হবে। এই ভেরিফিকেশন লেভেলে কী হবে কারোর কিন্তু কোনো গ্যারান্টি নেই, এবং সেটাই ভোটের আগে জানা যাবে না। এটা যদি সত্যি এর এন্ড রেজাল্টটা কী হতো যদি জানাতে চাই, তো তারা 1 বছর আগে আনতো। 2019 সালে সিএ আইন পাস হয়েছে, তার রুলস ফ্রেমিং এই 40 পাতা লিখতে পারেনি। ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে তুমি কিন্তু অলরেডি সরকারি ঘরে বলে দিচ্ছ তুমি ভারতের নাগরিক না, তুমি বাংলাদেশের নাগরিক। অমিত শাহ বলছেন করোনা গিয়েছিল সেই কারণে আর কিচ্ছু আটকায়নি। করোনায় কি আটকেছে বলো তো এই সিএ রুলসটা ছাড়া? আসলে টাইপিস্ট কম পড়েছিল, এটা আমার কাছে বিশেষ সূত্রে খবর। টাইপিস্ট কম পড়েছিল। এখন তো হিন্দিতে টাইপিং হচ্ছে মূলত, ইংরেজিতে কম হচ্ছে, তাই ইংরেজি টাইপিস্ট কম পড়েছিল তো ভারত সরকারের কাছে, তাই এই 40 পাতা টাইপিং করতে একটু টাইম লেগেছে, তাই করে ফেলেছে। তো এত তড়িঘড়ি কিসের, ঠিক আছে। এবার একটা লক্ষ্য করে দেখো, তুমি একখানা ডকুমেন্ট জমা দেবে, সেটা তুমি ডিজিটাল ফরম্যাটে জমা দেবে, পুরোটা অনলাইন অ্যাপ্লিকেশন। বাংলাদেশের পাসপোর্টে যে বিভিন্ন রকম 1A বলেছে, যেগুলো বলে একটা প্রবণতা তৈরি হবার হাই সম্ভাবনা যে তুমি একটা ফটোশপ করে এটা জমা দিয়ে দিলে, তোমার কাছে নেই, তোমাকে বোঝানো হয়েছে তুমি নাগরিক না, তুমি ঘাবড়ে গেছো, তুমি এটা এদিক ওদিক করে জমা দিলে। এর 2টো দিক রয়েছে বলি। একটা ডকুমেন্ট আসল কিনা এটা ভেরিফাই কে করে? ওই ডকুমেন্টের ইস্যুইং অথরিটি ভেরিফাই করে। যে কোনো জিনিসে তুমি যদি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করো, ঠিক আছে, তোমার যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মার্কশিটটা এটা আসল না নকল কে বলতে পারবে? কলকাতা বিশ্ববিদ্যালয় বলতে পারবে, কারণ তার কাছে তার করেসপন্ডিং রেকর্ডসটা রয়েছে। তুমি মনে করো আফগানিস্তানের তালিবান সরকার বা বাংলাদেশের সরকার তারা ভেরিফাই করে দেবে ও
আমার এখান থেকে খেদা খেয়ে চলে গেছে বলে দাবি করছে, এবং সে বলছে এই সালে সে পাশ করেছিল এই কলেজ থেকে, এই স্কুল থেকে। হ্যাঁ ঠিকই এখান থেকেই খেদা খেয়ে চলে গেছে, এবং এখান থেকেই বাংলা সরকার তো বলতে এখান থেকে খেদা খেয়ে কেউ যায়নি, অফিসিয়াল পজিশন। কোন সরকার মানবে? কোন সরকার মানবে? এবং সেটা বাংলাদেশের সরকার শেখ হাসিনার সঙ্গে এত যে মিটিং করে, এত যে তিস্তার জল দিয়ে দেবার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশকে, এত যে 10,000 একর জমি পশ্চিমবঙ্গের দিয়ে দিল বাংলাদেশকে এই মোদি, কখনো তো বলেনি। আপনি এই কথাটা কীভাবে বললেন যে পূর্ববঙ্গ থেকে কেউ আসেনি? আজকে আমি একটু আগে হিমন্ত বিশ্ব শর্মার একখানা প্রেস কনফারেন্স শুনছিলাম, সেখানে তিনি বলছেন পূর্ববঙ্গ থেকে কেউ আসেনি। থিওরিটা শোনো, মানে এখন কিন্তু ঘাবড়ে গেছে। দুটো জিনিস বললো, এক, আসাম থেকে এখনও কেউ অ্যাপ্লাই করেনি। আসামে কিন্তু আমরা জানি লক্ষ লক্ষ হিন্দু বাঙালি উদ্বাস্তু রয়েছে, এনআরসি থেকে নাম বাদ পড়ে গেছে, 12 লক্ষ জাস্ট রয়েছে, ঠিক আছে? কেউ অ্যাপ্লাই করেনি, অর্থাৎ ভেবে দেখো সেখানকার লোকজন কিন্তু বুঝে গেছে। সেকেন্ড একটা কথা বলেছে, ওখান থেকে এত কেউ আসেনি, বলেছে যে হিন্দুদের ওখানে যে প্রপোর্শন কমেছে শুধু সেটা দেখলে হবে, ওখানে তো মুসলমানেরও প্রপোর্শন বেড়েছে। তার মানে হিন্দুরা কোটি কোটি হিন্দু কনভার্টেড হয়ে মুসলমান হয়ে গেছে। মানে এইটা বোঝাতে যে এখানে কোনো এখানকার হিন্দু বাঙালি উদ্বাস্তু কেউ বাংলাদেশের কেউ নয়, সে এই কথাটা বলছে। তুমি একটু আগে আমি দেখছিলাম, ভাবো এগুলো দেখাবে, এগুলো শান্তনু ঠাকুরনগরে চালাতো হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির সিএম, যে কিনা শুনছি পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী অপারেশন নাকি সে লিড করবে ওই ব্যাকে থেকে, মানে আগের বার যেটা কৈলাস বিজয়বর্গী করছিল এবার সেটা করবে। দেখাতে পারবে। আরেকটা দিক রয়েছে, তুমি ধরো ফেঁসে গেলে, ওকে, তুমি ধরো একটা কোনো রকমের ফলস ডকুমেন্ট, ফলস একখানা স্ক্যান করে দিয়ে দিলে পার পেয়ে যাবার জন্য, বা তোমার কোনো কারণে আটকে গেল, এবং এদের অনেকেই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সকলেই প্রায় জোগাড় করে ফেলেছে, এবং সেটা নিশ্চয়ই নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে, পরে যখন সে বাংলাদেশের নাগরিক দাবি করছে, তার মানে আগে নিশ্চয়ই গুনামিল দিয়েই করেছে, কিন্তু পেয়ে গেছে। এখানে একখানা কথা বলছে কি ভয়ঙ্কর, সেটা এই যে এই লাস্টে পুরোটা পড়তে হবে ভাই, আমরা এই পুরো 40 পাতা ডকুমেন্টটা পড়েছি। আই অ্যাম অ্যাওয়্যার, আমি জানি দ্যাট ইট ইজ অ্যান অফেন্স আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট। এটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আন্ডার একটা অফেন্স টু মেক এ ফলস রিপ্রেজেন্টেশন অর কনসিলমেন্ট অফ এনি মেটেরিয়াল ফ্যাক্ট। আমি যদি কোনো একটা ভুল একখানা তথ্য দিই, and if it is found later that wrong information has been furnished to me in this affidavit, ভুল তথ্য যদি আমি দিয়ে থাকি, I shall be deprived of my Indian citizenship ab initio, মানে আমার যে এখন ভারতীয় নাগরিকত্ব যদি থেকে থাকে সেটাও যাবে। এই কারণেই এটা নাগরিকত্ব কারার আইন। আমি স্পষ্ট করে বলছি, বাংলা পক্ষ আজ থেকে রোজ আরটিআই শুরু করে দিয়েছে, গত দুদিন আগে থেকেই শুরু করে দিয়েছে। আমরা প্রতিদিন জানতে চাই কতজন অ্যাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ থেকে। এর 3 রকম উত্তর হতে পারে। আমরা আগেও তো আরটিআই করেছি, আমাদের অভিজ্ঞতা আছে সেন্ট্রাল গভর্নমেন্টে আরটিআই করলে। এখন একটা উত্তর দেয় যার সঙ্গে প্রশ্নের কোনো সম্পর্ক নেই, তার মানে এড়িয়ে গেল। আরেকটা বলতে পারে যেটা খুব সেন্সিটিভ তথ্য, কজন অ্যাপ্লাই করেছে এটা সেন্সিটিভ তথ্য হতে যাবে কেন? আমি তো লোকজনের নাম ধাম জিজ্ঞেস করিনি। Number of applicants on this date, number of applicants on that date, যদি জানায় ভালো, আর না জানালে বুঝবো চাপছে। এটা একটা ভয়ঙ্কর জিনিস, এটা একটি ভয়ঙ্কর বাঙালির জন্য একটি ফাঁদ, একটি মরণ ফাঁদ। হ্যাঁ, তুমি যদি পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু নমশূদ্র এবং মতুয়াদের মধ্যে একাংশের মধ্যে যদি তুমি কথা বলো, তুমি দুটো প্র্যাকটিক্যাল প্রবলেম পাবে তারা ফেস করে। একটা যে পাসপোর্টের ক্ষেত্রে ডিআইবি তাদের হয়রানি করে, তা পাসপোর্ট অ্যাক্টটা বদলে দাও, পাসপোর্ট অ্যাক্ট বদলে দাও। 2, SC/ST সার্টিফিকেটের, এসটি এক্ষেত্রে প্রযোজ্য নয়, এসসি সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু ফ্যাচাং করে। সেটা কিন্তু এই সাম্প্রতিককালে এই দুয়ারে সরকার এখানে যেরকম সকল বিহারির ঘরে ঘরে পৌঁছে গেছে, এটা যেরকম খারাপ দিক হয়েছে, ভালো দিক হচ্ছে যে সেখানেও এটা চলে গেছে।
ঠিক আছে, এই প্রবলেমটা এখন আর অত বড় প্রবলেম না, পাসপোর্টটা স্টিল এ প্রবলেম, পাসপোর্ট একটা তুমি বদলে দাও। বাংলা পক্ষ বলছে যদি নাগরিকত্বটা কাগজ দিতেই হয়, তুমি আধার রেশন ভোটারের ভিত্তিতে এখানকার কাগজের ভিত্তিতে তুমি দাও, নিঃশর্ত দাও। তুমি কি বলছো বাংলাদেশের ডকুমেন্ট আনতে হবে? ভয়ঙ্কর জিনিস। এবং এর পরের জিনিসটা ভাবো, সবসময় অমিত শাহ বলে যে ক্রোনোলজির কথা, প্রথমে সিএ তারপরে এনআরসি। ধরো আমি ধরে নিলাম যে এইটা করে কিছু লোক নাগরিকত্ব পেয়ে গেল, তারপরে যখন এনআরসি করবে, আমরা দেখেছি আসামে কি হয়েছে, 12 লাখ হিন্দু বাঙালি, 5 লাখ মুসলমান বাঙালি, তারা নাগরিকত্ব তাদের। কারণ কি? কারণ তারা ওই ডকুমেন্টস দেখাতে পারেনি, যে ডকুমেন্টস আসলে এখানে যেটা বলছিলাম যে আর্থসামাজিকভাবে দুর্বল ঘটি বাঙালির কাছেও নেই। ভয়ঙ্কর জিনিস এটা। এবার একখানা কথা বলি, এই যে আইনটি, এর একটা, যে কোনো আইন প্রণয়নের আগে না তার একটা আলোচনা হয়। আলোচনা হয় হচ্ছে পার্লামেন্টের জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়, ঠিক আছে। সিএ আইন নিয়ে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে 2016-তে হয়েছিল, এটা তার রিপোর্ট। এখানে দুটো ভয়ঙ্কর কথা বলা আছে, যে কথাগুলো একদম সামনে আনবে না। এটার বলছে যে সিএ যদি কোনো একটা আইন হয় তাহলে এর বেনিফিশিয়ারি কারা হবে। প্রথম কথা বলছে মোটামুটি 30,000 লোক বেনিফিশিয়ারি হবে। তবু এটা 30,000 একটা ভালো সংখ্যা শুনে মনে হতে পারে। তার মধ্যে 200-র কম বাঙালি বা পশ্চিমবঙ্গের। তাহলে কারা এই বাকিরা? মাথায় রাখতে হবে পশ্চিম যে সীমান্ত আর পূর্ব সীমান্তে যে উদ্বাস্তু আসা, এর প্যাটার্ন আলাদা। পূর্ব সীমান্তে বাংলাদেশ থেকে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে আসা যেটা, সেটা হচ্ছে মিশে যাওয়া, আলাদা করে দাগিয়ে দেওয়া নয় নিজেকে যে আমি ফরেন থেকে এসেছি, মিশে গেছে। তারপরে জমি জায়গা, আত্মীয় স্বজন, এদিকে কিছু আত্মীয় ছিল, এই করে কাগজ টাগজ জোগাড় করে রেগুলারাইজ হয়ে গেছে, তার সন্তান স্কুল কলেজে পড়ছে, সে ব্যবসা করছে, এই হচ্ছে, চলছে, জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে। অসীম সরকার বলছে আমি অ্যাপ্লাই করবো, তাহলে তুই এমএলএ হলিটা কী করে? অভারতীয় কেউ ভারতে এমএলএ হতে পারে? নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, তার ফ্যামিলি 71-এর পরে বাংলাদেশ থেকে এসছে, আমরা তো তাকে ভারতীয় মানি। নিশীথ প্রামাণিক নিজেকে ভারতীয় মানে না। নিশীথ প্রামাণিক বলুক সে কোন আইনে ভারতীয়, নাকি সে অ্যাপ্লাই করবে সিএ। আর সে যদি সিএ অ্যাপ্লাই করে, সে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদটা নিয়ে বসে আছে কীভাবে? এটা তো একটা ভয়ের কথা। একটা ফরেন ন্যাশনাল যদি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে থাকে, আমরা তো বলছি সে ফরেন ন্যাশনাল নয়, সে ভারতের নাগরিক। এইখানে তুমি যদি দেখো, এটা আলোচনা করছে, এখানে বলছে যে অল নন মুসলিমস অ্যান্ড অল নন বেঙ্গলি স্পিকিং পারসনস ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ বি মেড এলিজিবল ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ। অলসো পিরিয়ড অফ ন্যাচারালাইজেশন শুড নট বি মোর দ্যান 5 years। দেখো পরেরটা মিলেছে, 2016-তে ওটাই বলে দিয়েছে, সি আইনে 11 থেকে ওটা কমিয়ে যে 5 করা হয়েছে। কিন্তু বলে দিচ্ছে এখানে নন বেঙ্গলি স্পিকিং। আমি ভাবতে পারিনি, মানে আমরা যত খুঁজছি তত দেখছি যে কি ভয়ঙ্কর এই জিনিসটির নকশা। সব আমি কি দেখুন সব সরকারি কাগজ দেখালাম, সব ভারত সরকারের ওয়েবসাইট থেকে ডাউনলোডেবল, কোনো রকম কারোর মুখের কথা না, এর কথা নয়। আর শেষে একটা কথা রয়েছে, এই যে পাশে এসে আমরা মিশে যাচ্ছে, ঠিক আছে, এটা তো হয়ে আসছে। এখন কিন্তু একখানা 31শে ডিসেম্বর 2014 হার্ড কাট অফ লাইন করে দিল। আমার মনে পড়ে যখন রক্তাক্ত শারদ হয়েছিল, বাংলা পক্ষ পথে নেমে যখন প্রতিবাদ করেছিল এবং বলেছিল যে মোদি এই মুহূর্তে তিস্তার যে জল দেওয়া হবে না এটা ঘোষণা করুক, আমাদের গাজলডোবা থেকে গাজল এই বিস্তীর্ণ এলাকাকে শুকিয়ে শ্মশান করে তুই বাংলাদেশকে জল দেবে, এত পীড়িত নেই। তোমরা বাংলাদেশে কে 10,000 একর কেন জমি দিয়ে দিয়েছো পশ্চিমবঙ্গের পবিত্র মাটির, যাতে আরও 10,000 একর জমি এক্সট্রাতে সংখ্যালঘুকে নিপীড়ন করা যায়, তাই জন্য সেটাও তুমি ফেরত নিয়ে নাও। আমরা বরং ওখান থেকে বিবৃতি পেলাম, ওখানে সব হিন্দুরা একদম ফার্স্ট ক্লাস আছে নাকি। এবং তখন আবার যে বাঙালিরা আসলে দিগ্ভ্রান্ত, তারা তথ্যমূলক জায়গাটা আসে না। এই তুমি এইটা ওর তলাতেও, ঠিক আছে, চটিচাটা, সিপিএমের দালাল, এই সব কথাগুলো আসবে। এই লোকসভার এই কমিটি চটিচাটা, এই আইনের সিএ রুলসের এই ডকুমেন্টটা হচ্ছে মানে সিপিএমের দালাল, মানেটা কি? বাঙালি হয়ে জন্মেছো, বিদ্যাসাগর রামমোহনের জাতিতে জন্মেছো, একটু ব্রেনটা ইউজ করো, একটু পড়তে শেখো, জানতে শেখো,
শুধু হিন্দি রিল দেখলে এগুলো বুঝতে পারবে না। তখন বলা হলো এই রক্তাক্ত শারদের সময় যে এই জন্য সিএ দরকার, অথচ সিএর মধ্যে বলা আছে যে 2014 পরে অর্থাৎ রক্তাক্ত শারদের সময় কেউ যদি নিপীড়িত হয়ে মনে করে তারা পশ্চিমবঙ্গে চলে আসবে তার জন্য এন্ট্রি ক্লোজ। আগে এন্ট্রি ক্লোজ ছিল না, আগে মিশে যেত, এখন এন্ট্রি ক্লোজ। ভয়ঙ্কর জিনিস। বাঙালি জাতির সঙ্গে এই যে খেলাটা চলছে, এই খেলার সমুচিত জবাব বাঙালি জাতি কালে কালে মোগলদের দিয়েছে, ব্রিটিশদের দিয়েছে, পাকিস্তানিদের দিয়েছে, এদেরও দেবে।